আমুদরিয়া নিউজ, ভয়েস অব দ্য মার্জিনাল। নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। লেখক কখনো আমাদের কাছে, আবার আমরা কখনো লেখকের কাছে। একেবারেই আজ শিল্প সাধনা বিভাগের আরো একটি নতুন পর্বে আমরা এবারে হাজির লেখকের কাছে। শুধু লেখক নন, আজ আমার সাথে যিনি রয়েছেন তিনি হলেন বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন মানুষ। ঠিক কিরকম বলছি, তিনি পেশায় শিক্ষক, প্রধান শিক্ষক। তার পাশাপাশি তিনি একজন আবৃত্তিকার, তিনি একজন চিত্রশিল্পী, তিনি একজন সঞ্চালক এবং সাংবাদিক। চলুন প্রথমেই বলি, উনি হলেন সুশান্ত নন্দী। আজ আমরা কথা বলবো সুশান্ত বাবুর সাথে। প্রথমেই নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? ভীষণ ভালো আছি এবং ভীষণ ভালো আমি সবসময় থাকি। একেবারে। শিল্প চর্চা কেমন চলছে? ওটাই তো আমার সাধনা, আর অবসর সময়টা ওটাতেই ডুবে থাকি, ভীষণ ভালো থাকি। প্রথমে আপনার লেখালেখির কথা শুনি, কেমন চলছে লেখালেখি? এখন কি লিখছেন, কি কি বিষয়ে লিখেছেন? আসলে প্রতিদিন সকালে উঠে আমার প্রথম যেটা কাজ, মর্নিং ওয়াক সেরে লেখালেখিতে বসা, ডুবে যাওয়া, পড়া তারপর লেখা। আগে বিশেষ করে আমি ছড়া কবিতা লিখতে পছন্দ করি। গদ্য খুব একটা পড়ার সময় পাই না, লেখারও সময় পাই না। তো ছড়া কবিতা প্রতিদিনই লিখি, প্রত্যেক দিনই লিখি, অল্প হলেও লিখি, এটা আমার অভ্যাস। কি কি লিখেছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত তো আনকাউন্টেবল, কত লিখেছি আমি বলতে পারবো না, হাজার হবে। তবে ছড়া এবং মূলত হচ্ছে আমার কবিতা হলে সেটা হচ্ছে অনুকবিতা। আমি ওয়ান লাইনার, টু লাইনার এগুলো তো বেশি পছন্দ করি। মানে মানুষের পড়ারও সময় কম, মানুষের লেখারও সময় কম, ওই জন্য মাইক্রো, সব আমার মাইক্রো হয়ে গেছে সব। আপনার ছড়া লেখার শুরু কবে থেকে? ছড়া লেখা, আমার কবিতা লেখাটাই মূলত আগে শুরু হয়েছিল। ছড়া লেখাটা খুব একটা বেশি দিন হয়নি, এই বছর 10 হবে হয়তো ছড়া লেখাটা। প্রথম যখন আপনি ছড়া কবিতা লিখতেন, সেগুলো পড়ে শোনাতেন, কেমন অনুভূতি হতো আপনার নিজের, এবং আপনার অপোজিটে যিনি শুনতেন তার কি প্রতিক্রিয়া থাকতো? প্রথম ছড়া কবিতা, ছড়া যখন লেখা শুরু করি, তখন মনে হয়েছিল যে ছড়া লেখাটা খুব কঠিন মনে হয়। ঠিক ছড়াকার হয়ে ওঠা হয়তো আমার হবে না, কারণ এই অন্ত মিলে শুধু মেলানো নয়, অর্থকে মেলানো খুব চাপের ছিল আর কি। এখন যেটা খুবই সহজ, এখন যে কোনো বিষয় আমাকে দিয়ে দেওয়া হোক, আমি মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলবো, সেই জায়গাটা তৈরি করে ফেলেছি আর কি। তখন ভালো লাগতো। আসলে ছড়া চর্চা খুব একটা হয় না সব জায়গাতে, সবাই কবিতায় লেখে, গল্প লেখে। এই জন্য সবার থেকে একটু আলাদা থাকতে ভালো লাগে, যে সবাই ছড়া চর্চা করে না, অথচ ছোটদের নিতে ভাবতে হয়, ওদের জগৎ বিশেষ করে ওটা। আপনি নিজে একজন আবৃত্তি শিল্পী, তো সেক্ষেত্রে আবৃত্তি শিল্পীদের কি কি বিশেষ গুণ থাকা দরকার, তাহলে সে একজন ভালো আবৃত্তি শিল্পী হতে পারবে বলে আপনার মনে হয়? সবার প্রথমে বলবো যে আগে জানা উচিত, শেখা উচিত উচ্চারণ, যেটা আমাদের স্কুলে কখনো শেখানো হয় না। উচ্চারণ না জানলে পরে কিন্তু এই জগতে আসা যাবেই না, প্রথম বাধা। তারপর কণ্ঠটাও একটা ম্যাটার করে অবশ্যই, ভালো কণ্ঠের অধিকারী হতে হবে, এবং স্মরণ শক্তিটাও রাখা ভীষণ দরকার। এই 3টে গুণ মূলত দরকার, সঙ্গে আরও তো অনেক রয়েছে আর কি, মূলত এই 3টি গুণ রাখা দরকার বলে আমার মনে হয়। একদম। আপনি বাচ্চাদের আবৃত্তি শেখান, সেই স্কুলে আপনি কিভাবে, যারা একদম বিগিনার, কিছু জানে না, একদম প্রথম দিকে যারা স্টুডেন্ট, তাদের কিভাবে শুরুটা শেখান? তাদের হচ্ছে প্রথম ওরা তো ভালোভাবে কথাই বলতে পারে না। তো ওই ছোট যেগুলো শিশুতোষ ছড়া আছে না, একদম ছোটদের ছড়া, যেগুলো বাড়িতে ওরা রাইমস করে, ইংলিশ বাংলা, এই 4 লাইনের ছড়া, 2 লাইনের ছড়া, এগুলো ওদেরকে দিয়ে আমি মানে কোথাও মানে বড় দীর্ঘ জায়গায় আমি যাই না। ওদের কখনো হাততালি দিচ্ছে, আমরা হাততালি দিয়ে, ওরা বলছে তালে ছন্দে, থাকে না। তারপরে আস্তে আস্তে একটু এগোই, যেমন বাপুরাম সাপুরে এগুলো আছে, এগুলো পরবর্তীতে। তার আগে 4 লাইনের যেগুলো আছে না, এই যে খোকন করে মায়, বা এই জাতীয় যেগুলো আমরাও পড়েছি ছোটোবেলাতে, এখনও কিছু আপগ্রেডেশন হয়েছে, এখন ওদের জন্য কিছু হয়েছে, সেগুলো করাই, ওগুলো নিয়ে বেশ ভালোই লাগে, ওদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। একদম। রাজনীতিতে যেমন রাজধানী কেন্দ্রিক ব্যাপার থাকে, ঠিক সেই রকম ভাবে শিল্পতেও কি আপনার কোনো এইরকম ব্যাপার চোখে পড়ে? আসলে এটা আমাদের ছোটোবেলা থেকেই সিনিয়ররা মাথায় ঢুকিয়ে দেয় যে প্রতিষ্ঠা পেতে গেলে
ভালো জায়গায় যেতে গেলে তোমাকে রাজধানী যেতে হবে, কলকাতা যেতে হবে, ঠিক আছে। আমি কিছুটা বিশ্বাস করতাম, কিন্তু এখন মনে হয় যে আমাদের উত্তরের মাটিতে, উত্তরের ভূমিতে এমন অনেক আছে কলকাতার সঙ্গে টেক্কা দেওয়ার মতন, ঠিক আছে। তো আমার মনে হয় না যে এটা খুব একটা ম্যাটার করে। যদি প্রতিভা এবং গুণ থাকে তাহলে মানুষ নিশ্চয়ই খুঁজে নেবে তাকে। রাজনীতির কথায় যখন তুললাম তখন বলি, কবিতা বা এই শিল্প জগতের যারা মানুষ, তাদের কি সরাসরি রাজনীতি করাটা ঠিক বা উচিত? আমার তো মনে হয় এর উত্তর না হওয়া উচিত, কারণ যদি রাজনীতিতে ঢুকে যাই তাহলে কবিতা বা সাহিত্য চর্চার সময়টা কোথা থেকে আসবে? এর জন্য রাজনীতিতে ঢোকা মানে একটা চাপ, একটা প্রেশার, একটা দলকে পরিচালনা করা বা একপেশে হয়ে যাওয়া। আমি যেমন এখন লিখি, নিরপেক্ষতা বজায় আছে। আমার মনে হয় কবিদের, লেখকদের মনে হয় সেটা হলেই সবচেয়ে ভালো, এটা আমার মনে হয়। তা আপনি নিজে একজন সমাজকর্মী হিসেবে ভীষণ জনপ্রিয়, শিক্ষকতা করেন, লেখেন, আবার সংগঠকের সুনামও রয়েছে আপনার। কি করে করতে পারেন এত কিছু একসাথে? আসলে আমি প্রথম যেটা শিখেছি এত কিছু করার জন্য, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সবার জন্যই তো 24 ঘন্টা, কারোর জন্য বেশি নেই। আর সেটাকে কেউ কাজে লাগাতে পারে আর কেউ পারে না। আর যারা পারে তারা অনেক উঁচুতে চলে যায়, আর যারা পারে না তারা বসে থাকে। ব্যাপারটা আছে সেটাই। আমি 1 মিনিটেরও হিসেব করে চলি আর কি আমার কাছে। মানে কেউ কি আমাকে সময়ের শাসকও বলে থাকে। এই সমস্ত কিছু করতে গিয়ে কখনো কি মনে হয় যে পরিবার থেকে কিছুটা দূরে চলে যাচ্ছে? না, আমার পরিবারের খুব সাপোর্ট আমি পেয়েছি। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, শুরু থেকেই প্রথমে মায়ের সাপোর্ট, তারপরে স্ত্রী, তারপরে মেয়ে। কারণ আমাদের ট্র্যাডিশন এটা ছিল না। আমাদের ট্র্যাডিশন, আমি একটা বিজনেসম্যান পরিবারের ছেলে, কিন্তু সব ট্র্যাডিশন ভেঙে দিয়ে আমাকে নতুনভাবে সংস্কৃতির জন্ম দিতে হয়েছে। আমাকে তার জন্য অনেক যুদ্ধ করতে হয়েছে। তো সেই যুদ্ধে কিন্তু আমাদের পরিবারের সদস্যরা সামিল, এখনও সামিল। কোথাও ছুটে গেলে আমি হয়তো সারাদিন বাড়িতে ফিরলাম না, তার জন্য কেউ আমাকে জানতে চাইবে না তুমি কেন ফেরোনি। তারা জানবে যে নিশ্চয়ই আমি ভালো কাজের জন্য গিয়েছিলাম কোথাও, এই বিশ্বাসটুকু তাদের আছে। ভীষণ ভালো। 2000 সালের পরে যারা লেখালেখির সাথে যুক্ত, মানে 2000 সালের পরে যে প্রজন্ম, সেই প্রজন্মের প্রচুর ছেলেমেয়ে কিন্তু লেখালেখি করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? আসলে এই সৃজনশীল জগৎটা এমনই একটা জগৎ যে নিজের সৃষ্টিকে যেভাবে আমরা নির্মাণ করি, অর্থাৎ আমি বলছি যে এই যে আমরা সাক্ষাৎকার পর্ব চলছে, তার দৃশ্যগ্রহণ হচ্ছে ক্যামেরার মাধ্যমে, কিন্তু আমার মনের ভেতরে যেটা আন্দোলিত হচ্ছে তা সেটাকে ক্যামেরায় ধারণ করার কোনো উপায় নেই বা কোনো কিছু আবিষ্কারও হয়নি। সেটাকে আমি কিন্তু লিখে ফ্রেমবন্দি করতে পারি। সেটা আমি আমার জীবদ্দশাও থাকতে পারে, আমি আমার চলে যাওয়ার পরেও কিন্তু সেটা নেক্সট প্রজন্ম সেটা দেখতে পারে। তো আমার ফিলিংসটাকে যে শব্দকল্পের মাধ্যমে আমি যদি সেটাকে সুন্দর একটা রচনা দিয়ে আমি একটা নির্মাণ শৈলী তৈরি হয়, সেক্ষেত্রে মনে হয় এর থেকে আনন্দ, এর থেকে ভালো, এর থেকে তৃপ্তি অন্য কোথাও নেই। একদম। আপনার কি মনে হয় যে এই প্রজন্মের ছেলেমেয়েরা বা এই প্রজন্মে পাঠকের সংখ্যা কি দিনে দিনে কমছে না বাড়ছে? পাঠকের সংখ্যা আসলে সব কিছু অনলাইন, ডিজিটাল, এই শব্দগুলো বেশিরভাগ চলে আসাতে আমাদের জীবনের মধ্যে আর কি কিছুটা তো কমেছে। কারণ এখন আর আমরা নিজেরাই দেখি যে সকালবেলা আমরা ছোটোবেলায় দেখতাম যে উঠলেই খবরের কাগজের একটা স্মেল, সব বাড়িতে কিন্তু খবরের কাগজ এখন রাখা হয় না, কারণ তারা ডিজিটাল। তো পাঠকের সংখ্যা কমছে। আবার এখনকার স্টুডেন্টদের সারাদিন ধরে পড়াশোনার মধ্যে এমনভাবে ব্যস্ত থাকতে হয় কম্পিটিশনের যুগে, ওরা ছড়া গল্পের বই ওদের পড়া হয়ে ওঠে না, একেবারেই না। তবুও কেউ কেউ আছে যারা ভালোবাসে, তারা নিশ্চয়ই পড়ে। আমি আমার মেয়েকেই পড়াই, লেখাই। আমার মেয়েও ছড়া লেখে, প্রচুর ছড়া লিখেছে। ভীষণ ভালো। তা এই যে আপনি চিত্রশিল্পীর সাথে, মানে চিত্রকলার সাথে যুক্ত, আর তার পাশাপাশি আবৃত্তিও করছেন, তো সমস্ত কিছুই করতে গেলে না একটা প্র্যাকটিসের খুব দরকার। সেই সময়টা কখন বার করেন? আমার সকালটাই সময়। আমি সারাদিন ছুটে বেড়াই, কখনো স্কুল, কখনো সাংবাদিকতা, কখনো বিভিন্ন অনুষ্ঠান তো লেগেই থাকে আমাদের। আর তাছাড়া এই সোশ্যাল ওয়ার্কের ব্যাপারটাও প্রতি সপ্তাহেই থাকে আমাদের। তো এই সকালটাকে বেছে নিয়েছি। সকালবেলা বেশ কয়েক ঘন্টা স্কুল যাওয়ার আগে পর্যন্ত আমি আর অন্য কোথাও এনগেজ হই না, পরিবারের 2-1 কাজ ছাড়া। তো সেই সকালটাকে কখনো আবৃত্তি চর্চা করছি, কখনো লিখছি, কখনো ছবি আঁকছি, মানে যখন যেটা মনে হয় আর কি, যে এটা ভালো লাগছে তাহলে এটাই করি আর কি। আচ্ছা, যারা এখন বর্তমান প্রজন্ম ধরুন আবৃত্তি শিখতে আসছে বা ছবি আঁকার জগতে আসতে চাইছে, কিন্তু তাদের এখন টাইম শিডিউলটা এতটা, সকাল 7টায় তাদের গাড়ি চলে আসছে, বাস, যারা বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের কিন্তু ফিরতে স্কুলে অনেকটা সময় তাদের থাকতে হয়, যার ফলে কি হয় 3টে 4টের সময় কিন্তু তারা বাড়িতে আসছে, সেই আবার পিঠে ব্যাগের বোঝা নিয়ে ছুটে যেতে হচ্ছে
টিউশন ব্যাচগুলোতে, সেখান থেকে সে স্কুলের হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক করতে করতে, ওরাও তো ছোট, ওরাও বাচ্চা, কোথাও গিয়ে হাঁপিয়ে ওঠে, কিন্তু ওরা শিখতে চায়, কিন্তু সেই প্র্যাকটিসটা ওরা করতে পারে না। ওদের জন্য কি বলবেন? আসলে যারা করার তারা ওর মধ্যেই করে। ওই যে বললাম সবার জন্য 24 ঘন্টা। ওরা যদি চায়, বিশেষ করে ওরা চাইলেই হবে না, ওদের মা বাবাকে চাইতে হবে। কারণ এই পড়াশোনা করতে করতে গিয়ে এমন একটা যান্ত্রিক জায়গায় কিছু কিছু স্টুডেন্টদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে যে ওরা ক্রিয়েটিভ ব্যাপারটা ওদের মধ্যে আর আসেই না। অথচ এইগুলো কিন্তু একটা বিষয়, প্রত্যেকটাই বিষয়। ছবি আঁকা একটা বিষয়, আবৃত্তি চর্চা একটা বিষয়, এবং এই বিষয় নিয়েও যে কাজ করা যায় না, এই বিষয় নিয়েও যে পেশার জায়গায় যাওয়া যায় না, এটা ভুল সিদ্ধান্ত। আপনি বলুন তো, যারা পড়াশোনা করছে, খুব ভালোভাবে পড়াশোনা করছে, পড়াশোনা করে সবার কি প্লেসমেন্ট হয়? হয়তো তারা শিক্ষার জন্য পড়াশোনা করছে, কিন্তু মেইন থাকে কিন্তু পেশা। তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এইসব ব্যাপার। সবাই কি তাই হচ্ছে না তো? হ্যাঁ, তাহলে যারা হচ্ছে না তাদেরকে আরেকটা রাস্তা তৈরি করে দেওয়া হোক। সেই রাস্তা হচ্ছে এই ক্রিয়েটিভ রাস্তা, যে তুমি ভালো করে ছবি আঁকা শেখো, ভালো করে গান শেখো, নাচ শেখো, আবৃত্তি শেখো, এগুলো শেখো। অন্তত ওটা না হলে এটা তো হবে, অন্তত দুমুঠো তো করে খেতে পারবে। আমাদের ঠাকুমারা বলতো যে হাতের কাজের শিখলে পরে ভাতের অভাব হয় না, তাই না? তো আমার মনে হয় যে এটা একটা শিখে দেওয়া উচিত, যাতে ওর যেন একটা অবসাদের জগৎ না আসে। পড়াশোনা করে এত পড়াশোনা করলাম, এত খরচ করলো বাবা মা অবসাদে, ছেলে মেয়ে অবসাদে, কিছুই হলো না। তার থেকে অত কিছু না হয়, এটা কিছু একটা হোক। বর্তমান প্রজন্ম কি অবসাদে ভুগছে তো। এই যে তারা কখন ভুগছে? যখন ওদের কমপ্লিট হয়ে যাচ্ছে কোর্স, চাকরি বাকরি পাচ্ছে না, তখন চলে যাচ্ছে অবসাদের জগতে। আমাদের ইসলামপুরেই এই ডেন্ডেট খাচ্ছে, রেললাইনের পাড়ে গিয়ে ডেন্ডেট খাচ্ছে, আর অনেক নেশায় আসক্ত হচ্ছে। কেন হচ্ছে তারা? এটাই তার কারণ, যে একটা তাছাড়া পড়াশোনার একঘেয়েমির মাঝে একটা ক্রিয়েটিভ ব্যাপার থাকা উচিত, তার একঘেয়েমিটা দূর হয়ে যাবে তাহলে। এটা আমার মনে হয়। আপনার জীবনে অনেক স্মরণীয় মুহূর্ত আছে, তো সেই স্মরণীয় মুহূর্তগুলোর যদি দূর একটা আমাদের সাথে শেয়ার করেন। স্মরণীয় মুহূর্ত এই মুহূর্তে যে কটা মনে পড়ছে, 2-3টা হবে হয়তো। যেদিন আমি প্রথম চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, মানে আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একজন শিক্ষক হব। এবার সবার ইচ্ছে তো, ছোটোবেলার ইচ্ছে তো আর পূরণ হয় না, ইচ্ছে স্বপ্ন হয়ে থেকে যায়। তো যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেলাম, আমি আমার বাবার হাতে দিলাম সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। বাবা চেয়েছিল যে বিজনেসম্যানের ছেলে বিজনেসম্যানই হবে, কিন্তু আমার ভালো লাগতো না ব্যবসা। আমি দিলাম, বাবা তখন চোখ দিয়ে জল ফেলছে যে সত্যি ওর ইচ্ছে পূরণ হলো। তার ইচ্ছা হয়তো পূরণ হয়নি, কিন্তু আমারটা হলো আর কি, আমি যেটা চাইছিলাম আর কি। এটা একটা স্মরণীয় মুহূর্ত। আরেকটা স্মরণীয় মুহূর্ত, লেখালেখির জগতে প্রবেশ করে বাংলাদেশের তখনকার রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, তার হাত থেকে আমি একটা সম্মান গ্রহণ করেছিলাম, সার্ক সম্মান। এটা আমার অনেক বড় প্রাপ্তি ওপার বাংলায়। আরও দুটো আছে, ওপার বাংলায় আমি 2টো স্বর্ণপদক পেয়েছি লেখালেখি করেই আর কি, একটা ঢাকাতে, একটা চট্টগ্রামে। সেটাও বড় প্রাপ্তি একটা। আর একটা বড় প্রাপ্তি যে আমি একটু আগে বলছিলাম যে আমি মাইক্রো জিনিস খুব পছন্দ করি, মানে শুধু লেখা নয়, আমার অনেক বই আছে একদম মাইক্রো, মানে 1/2 ইঞ্চি বাই 1 ইঞ্চি এরকম বইও আছে। তো তার মধ্যে একটা বই আমি লিখে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম লিখিয়েছি। মানে আমার ভারতবর্ষের সবচাইতে ছোট কবিতার বই যেটা, সেটা এটা আমার বলতে ভালো লাগে। এই গত বছর সেটা সেই রেকর্ড করেছি। এটা আমার বড় একটা স্মরণীয় মুহূর্ত। একেবারেই তাই। তাই আপনার এতটা চলার পথে কোনো আক্ষেপ? আমার তো আমি একজন টেনশন ফ্রি মানুষ, আর আমার কোনো আক্ষেপ নেই। আমার সব কিছুতেই আমি সব জায়গায় আনন্দটা খুঁজে নেই। আমার কোনো আক্ষেপই নেই সেরকম, যে আমি যা চাইনি তাই হয়তো হয়েছে। কারণ আমি এই ব্যবসায়ী পরিবারের ছেলে হওয়াতে আমি হয়তো এত কিছু চাইনি। আমি ভাবিও নি যে আমি একজন আবৃত্তিকার হব। কারণ আমার একসময় মুখের উচ্চারণ এতটাই অস্পষ্ট ছিল যে আমাকে ডাক্তার বলেছিল যে আবৃত্তি শেখো। সেই আবৃত্তি শিখতে গিয়ে আমি যে আবৃত্তিকার হয়ে যাব, সঞ্চালক হয়ে যাব, এটা আমি ভাবিনি। তা আমি যেগুলো ভাবিনি সেগুলো আমার হয়ে গেছে, তো আমার আক্ষেপ থাকবে কোথায় আর? আপনি এখনই যেটা বললেন যে যেখানেই যাই সেখানেই আনন্দটা খুঁজে নিই, তো এই মুহূর্তে আমার মাথায় একটা প্রশ্ন এলো, সেটা আমি করতে চাই। তো এই যে শিল্পী যারা হয়, তাদের জীবনে তো অবসাদ থাকে, দুঃখ থাকে, কিন্তু শিল্পীদের কি এটাই নেচার হয় যে তারা যেখানেই যাবে সেখানেই তাদেরকে আনন্দটা খুঁজে নিতে হবে? আসলে আনন্দের পরিবেশটা খুঁজে না নিলে পরে আমি আমার যে শিল্পটা নিয়ে, যেই শিল্পটা আমি উপস্থাপন করতে যাব বা কিছু একটা পারফর্ম করতে যাব, মনটা যদি খারাপ থাকে, টেনশন থাকে, সেটা আমরা আসবেই না। আমি যত বড় শিল্পী হই না কেন, আমার সেটা তো আসবেই না। তাই আমার মনে হয় যে আনন্দটাই হয়তো শেষ কথা। আমি আনন্দ থাকলে পরে আমার সব কিছু ভালো হবে। এটা পজিটিভ। আমার সবসময় নেগেটিভিটি নেই, আমার সবসময় পজিটিভ, বি পজিটিভ সবসময়।
তার মানে অলওয়েজ হাসি খুশি থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে, কিন্তু যেমন আমরা লেখালেখি করি, এবার যদি আমাকে কি বলে বিষাদের কবিতা লেখো, এখন আনন্দের মুহূর্তে আমি বিষাদের কবিতা কীভাবে লিখবো, এটা একটা বিষয় না? তো কি কখনো যে বিষাদের মুহূর্ত আসে না, আসে, কিন্তু ওটাকে আমরা কী করি, আমি কী করি, তাড়াতাড়ি কাটিয়ে উঠি, মানে আমি বেশিক্ষণ সেখানে থাকতে পারি না। যেমন আমার যখন বাবা মারা যায়, যখন আমি শ্মশান থেকে ফিরি, সেই ফিরতে ফিরতে আমি কবিতা লিখছি, এবং সেটা আমার জীবনের বিষাদের সবচেয়ে সেরা কবিতা আমার কাছে। কারণ আমার মনে হয় বিষাদের কবিতা লেখার জন্য যে বিষাদের জায়গাটা থাকলে পরে সেই একটা টাচি ব্যাপার আসে না, ওটা তো তৈরি করলে পরে তো একটা কৃত্রিম ব্যাপার আসবে, কিন্তু সেখানে থেকে যদি লেখা যায়, সেটাকে ফিল করে যদি লেখা যায়, তাহলে তার থেকে আর ভালো কি হতে পারে। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক অনেক ধন্যবাদ। শিল্প সাধনা বিভাগের আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে অবশ্যই আপনার কাছ থেকে আপনার লেখা একটি কবিতা আমরা শুনব। আমার সামনে একটা ছড়া আছে, যেটা আমি আজকেই লিখেছি। একদম, যেহেতু বসন্তকাল এসে গেল, তাই বসন্তের কিছু কিন্তু আমরা শুনবো। ছড়ার নাম রং বসন্ত। লাল নীল আর হলুদ সবুজ রামধনু রং আলো, এত রঙের মেলা রে ভাই, সেই ভালো সেই ভালো, আহা সেই ভালো সেই ভালো। বসন্ত আজ রঙিন হবে আকাশে বাতাসে, সবাই যেন মন খুশিতে খিলখিলিয়ে হাসে। ফাগুনের মেলা রে ভাই, আগুন পলাশ ফুলে, তোমার জন্য রং এনেছি আঙুলে আঙুলে। এমনি দিনে আমার পাশে তোমাদেরকে পেলে, স্বপ্ন উড়ান হয়ে আমি উড়ব ডানা মেলে। আমরা সবাই রইব মেতে, হই 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 রবে, প্রতি বছর ফিরব এমন বসন্ত উৎসবে। বাহ, ভীষণ সুন্দর। বসন্তের আগমন খুব সুন্দর করে করলেন আপনি। এই শিল্প সাধনা বিভাগে আজ আমরা কথা বললাম সুশান্ত নন্দীর সাথে। খুব সুন্দর আলাপচারিতায় আমরা মেতে উঠেছিলাম, সেই সঙ্গে ওনার লেখা একটি কবিতাও আমরা শুনলাম। আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি পর্বে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমোদুরিয়া নিউজকেও ইসলামপুরে আসার জন্য এবং আমার একটি সাক্ষাৎকার গ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.